ভাবো তো, তুমি একটা বড় টেক কোম্পানিতে চাকরি পেলে, যেটার স্বপ্ন অনেক প্রোগ্রামেরই থাকে। কিন্তু একদিন জানতে পারলে তোমার বস আসলে কোটি কোটি মানুষের ডেটা দিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলছে। এই গল্পটাই অ্যান্টিট্রাস্ট, যেখানে বুদ্ধি, বিশ্বাস আর প্রযুক্তির মাঝে লুকিয়ে আছে এক মারাত্মক ষড়যন্ত্র। আজ আমি পুরো মুভিটা এমনভাবে এক্সপ্লেন করব যেন তুমি নিজেই সেই কোম্পানির ভেতরে ঢুকে পড়ছো। তাহলে চলো শুরু করি অ্যান্টিট্রাস্ট মুভি এক্সপ্লেনেশন, যেখানে কোডের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু আর প্রতারণার খেলা। দৃশ্য পাল্টে যায়। সামনে আসে গ্যারি উইন্ড। নামটি প্রযুক্তি জগতে এক বিস্ময়। সে নার্ভ নামের এক সফল সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা। নিজের এক সেমিনারে গ্যারি ঘোষণা দেয়, একটা সফটওয়্যারের মান নির্ধারিত হয় 0 অথবা 1 দিয়ে। মানে হয় তুমি থাকো, নইলে হার মানো। গ্যারির বিশ্বাস, সঠিক প্রতিভা আর সময়মতো সিদ্ধান্ত নিলেই কিছুই অসম্ভব নয়। তবে তার এই আত্মবিশ্বাসই একসময় বিতর্কের জন্ম দেয়। অনেকে অভিযোগ তোলে, গ্যারির বক্তব্য নাকি আশেপাশের ছোট কোম্পানিগুলোর জন্য হুমকি। কিন্তু গ্যারি নির্ভীক কণ্ঠে জানায়, এটা তো মুক্ত বাজার। এখানে যে কেউ একটা অ্যাকাউন্ট খুলে আমাদের সঙ্গে কাজ করতে পারে। তারপর সে ঘোষণা দেয়, মাত্র 3 মাসের মধ্যেই নাপস নামে এক নতুন সফটওয়্যার আনবে, যার মাধ্যমে মানুষ ছবি, টেক্সট আর ভিডিও একে অপরকে পাঠাতে পারবে। তার লক্ষ্য গোটা পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে যুক্ত করা। এই ঘোষণায় এক সাংবাদিক প্রশ্ন তোলে, আপনি কি নিশ্চিত 3 মাসেই রিলিজ দিতে পারবেন? গ্যারি আত্মবিশ্বাসী হাসিতে উত্তর দেয়, যে কোনো মূল্যে আমি করব। আমার সফটওয়্যার সময় মতো বাজারে আসবেই। এরপর মঞ্চে আসে আমাদের মূল চরিত্র মাইলো। সে একজন মেধাবী প্রোগ্রামার, প্রযুক্তি জগতে যার নাম ইতিমধ্যেই পরিচিত। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু টেডি। দুজনেই একসাথে বহু হ্যাকিং ও কোডিং প্রতিযোগিতায় জয়ী হয়েছে। আর আছে অ্যালিস, মাইলোর প্রেমিকা। ওদের স্বপ্ন নিজেদের একটি ছোট টিম গড়ে তোলা আর একটি ওপেন সোর্স সফটওয়্যার তৈরি করা, যা সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারে। ওদের প্রকল্পটা আসলে এমন একটি সিস্টেম যেখানে প্রোগ্রামগুলো ওপেন থাকবে, অর্থাৎ যে কেউ চাইলে নিজের মতো ব্যবহার ও পরিবর্তন করতে পারবে। লাইভ চলাকালীনই হঠাৎ গ্যারির ফোন আসে। সে মাইলোকে নার্ভ কোম্পানিতে কাজের প্রস্তাব দেয়। মাইলো প্রথমে বিশ্বাসই করতে পারে না, ভাবতে থাকে কেউ মজা করছে হয়তো। কিন্তু প্রস্তাবটা সত্যি। টেডি এই অফার শুনে দ্বিধায় পড়ে যায়। সে সতর্ক করে বলে, গ্যারিকে আমি চিনি, সে ওপেন সোর্স কোডগুলো নিজের নামে চালিয়ে দেয়। আমাদের কাজও হয়তো সে নিজের করে নেবে। কিন্তু মাইলোর ছোটবেলার স্বপ্ন তো ছিল গ্যারির অধীনে কাজ করা। তাই বন্ধুর আপত্তি উপেক্ষা করে তারা দুজনই শেষমেশ সিদ্ধান্ত নেয় নার্ভে যোগ দেওয়ার। কিছুদিন পর তারা পৌঁছে যায় সেই বিশাল কোম্পানিতে। অত্যাধুনিক অফিস, ঝকঝকে প্রযুক্তি সব দেখে তারা হতবাক। গ্যারির সঙ্গে প্রথম সাক্ষাতে মাইলো জানায়, তারা অনেক দিন ধরে মিডিয়া ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছে, যা এক ধরনের ওপেন সোর্স প্রজেক্ট। গ্যারি আগ্রহ ভরে শোনে, তারপর বলে, তোমাদের আইডিয়াটা বিশাল কিছু হতে পারে, কিন্তু একদিন কেউ যদি এটাকে কিনে নেয়, তখন সেটাই $1 বিলিয়ন প্রজেক্ট হয়ে উঠবে। গ্যারি এরপর মাইলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বলো তো, যদি তোমার হাতে একদিন $1 বিলিয়ন আসে, তুমি সেটা দিয়ে কি করবে? মাইলো একটু থেমে হেসে বলে, আমি জানি না, এখনও ভাবিনি। গ্যারি হালকা হাসে, ভাবা উচিত। সেই টাকা দিয়ে তুমি নিজের প্রযুক্তিকে আরও উন্নতি করতে পারো। পৃথিবীটা বদলানোর ক্ষমতা আছে তোমার হাতে। এরপর গ্যারি তাকে নিয়ে যায় এক বিশেষ কক্ষে, যেখানে বিশাল পর্দায় ঘুরছিল মহাকাশের মানচিত্র। দেখছো, গ্যারি বলে, এগুলো আমাদের স্ন্যাপ স্যাটেলাইট। আমরা এখন 240টি স্যাটেলাইট নিয়ন্ত্রণ করি। তারপর গ্যারি নিজের কম্পিউটার অন করে মাইলোর সামনে তুলে ধরে অসংখ্য কোড
আইপি অ্যাড্রেস আর স্যাটেলাইটের রুট নাম্বার। এসব দেখে মাইলো মুগ্ধ হয়ে যায়। গ্যারি বলে, আমরা ব্যাকডোর অ্যাক্সেস খুলে রেখেছি যেন মানুষ সহজেই ইনফরমেশন শেয়ার করতে পারে। কিন্তু একটা সমস্যা আছে, যখন আমরা কোনো ডেটা ডাউনলোড করি ওয়্যারলেস নেটওয়ার্কের কারণে সেটা অনেক ধীরে আসে, ফলে ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায়। তারপর সরাসরি বলে, তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো এই সমস্যাগুলো দূর করতে পারবে। গ্যারির কথাগুলো শুনে মাইলো উত্তেজিত হয়ে পড়ে। সে প্রস্তাবটি সঙ্গে সঙ্গে গ্রহণ করে। পরের দৃশ্যে দেখা যায় মাইলো কাজের উদ্দেশ্যে বের হচ্ছে, কিন্তু ঠিক তখনই টেডি তার সামনে এসে দাঁড়ায়। টেডি উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুই ভুল করছিস মাইলো, গ্যারি তেমন মানুষ না, ওর সঙ্গে কাজ মানে নিজের ট্যালেন্ট বিক্রি করে দেওয়া। কিন্তু গ্যারি তো ছিল মাইলোর অনুপ্রেরণা, তাই বন্ধুর সতর্কতা তার কানে তেমন ঢোকে না। কয়েকদিন পর মাইলো অ্যালিসের দেওয়া একটি নতুন বাড়িতে শিফট হয়। সেখানে এসে তার সঙ্গে দেখা করতে আসে এক ব্যক্তি, নাম বার্টন। বার্টন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করে, পাশাপাশি একটি টিভি চ্যানেলের সাথেও যুক্ত। সে সরাসরি বলে, শুনেছি তুমি নার্ভে যোগ দিয়েছ, আমাদের টিমেও তোমার মতো মানুষ দরকার, চাইলে আমি তোমাকে মাসে $42,000 দেব। মাইলো প্রস্তাব শুনেও শান্তভাবে জানিয়ে দেয়, না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এরপর মাইলো পৌঁছে যায় নার্ভের অফিসে। অফিসের কর্মী স্ট্রিং তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখায়। একটা বিল্ডিংয়ের দিকে ইঙ্গিত করে মাইলো জানতে চায়, ওটা কিসের? স্ট্রিং উত্তর দেয়, ওটা 21 নম্বর বিল্ডিং। আমরা এখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করি যাতে ডেটা স্থানান্তর আরও দ্রুত হয়। ঘুরতে ঘুরতে স্ট্রিং মাইলোকে দেখায় একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গ্যারি বিনিয়োগ করেছে। এখানে গরিব পরিবারের বাচ্চাদের পড়ানো হয়। কিছুক্ষণ পর স্ট্রিং তাকে এক মেয়ে সম্পর্কে জানায়, লিসা। সুন্দর, স্মার্ট এবং ঠান্ডা স্বভাবের লিসা অফিসে সবার নজর কাড়ে, কিন্তু কাউকেই বার্তা দেয় না। স্ট্রিং মাইলোকে তার নিজের ডেস্কে বসিয়ে দেয়। পরদিন গ্যারি কোম্পানির সব কর্মচারীদের নিয়ে এক মিটিং ডাকে। মিটিংয়ে গ্যারি ঘোষণা করে, এ হলো আমাদের নতুন টিম মেম্বার মাইলো। সে এখন থেকে আমাদের মূল প্রজেক্টে কাজ করবে। মিটিং শেষে গ্যারি মাইলোর সামনে রাখে একটি ইমেজ কম্প্রেশন প্রোগ্রাম। মাইলো অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আপনি কোথায় পেলেন? গ্যারি নির্লিপ্তভাবে বলে, এক প্রোগ্রামারের কাছ থেকে তৈরি করিয়েছি, তুমি এটা চালাতে পারবে। মাইলো হেসে উত্তর দেয়, অবশ্যই, এটা দারুণ কোড। পরের দিন লিসা স্নাফের নতুন লোগো তৈরি করে মাইলোর কাছে নিয়ে আসে। এদিকে মাইলো তার তৈরি করা ইমেজ কম্প্রেশন প্রোগ্রাম দেখাতে যায় গ্যারির কাছে, কিন্তু সে সময় গ্যারি প্রচণ্ড রেগেছিল। তার আইনজীবী এক ভুল করেছে বলে রাগের মাথায় গ্যারি মাইলোর ওপর চেঁচিয়ে ওঠে। পরে মাথা ঠান্ডা হলে সে মাইলোকে ডেকে ক্ষমা চায়। রাতে মাইলো দেখা করে অ্যালিসের সঙ্গে। সে বলে, গ্যারির কাছে এমন এক প্রোগ্রাম আছে যেটা অসাধারণ, কিন্তু আমি জানি না কে বানিয়েছে। অ্যালিস হেসে বলে, গ্যারি নিজেই করতে পারে, সে তো জিনিয়াস। মাইলো কিছুক্ষণ চুপ থাকে, মনে এক রাস সন্দেহ জন্ম নেয়। এরপর দৃশ্য পাল্টায়। কিছু অজানা লোক টেডির উপর আক্রমণ করে, তাকে মারধর করে, এমনকি তার কম্পিউটারটাও ভেঙে ফেলে। কিছুক্ষণ পর এলিস অফিসে আসে মাইলোর সাথে দেখা করতে, যেখানে লিসাও উপস্থিত ছিল। গ্যারি সিসিটিভিতে বসে সব কিছু দেখছিল। তার পাশে ছিল তার সহকারী পিল। সে গ্যারির প্রায় সব গোপন কাজ সামলাতো। গ্যারি ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ও মেয়েটা কি কিছু বলেছে? ইঙ্গিত করে সেই রহস্যময় মেয়েটির দিকে, যে গোপনে মাইলোর প্রতিটি পদক্ষেপ গ্যারিকে জানাতো। কিছুক্ষণের মধ্যেই অ্যালিস এসে ভাঙা গলায় বলে, টেডি মারা গেছে। বন্ধুর মৃত্যুর খবর শুনে মাইলো ভেঙে পড়ে কান্নায়। পরদিন সে ল্যারি নামের এক বন্ধুকে নিয়ে টেডির বাড়িতে যায়। সেখানে দেয়ালে লেখা ছিল একটি শব্দ, ডিচিং। মাইলো মেঝেতে লক্ষ্য করে পড়ে আছে এক টুকরো অপটিক্যাল ফাইবার। ল্যারি বলে, দেখো, তোমার বন্ধু হয়তো মৃত্যুর আগে কোনো কোড নিয়ে কাজ করছিল। গ্যারি এবার নিজে থেকেই মাইলোর সঙ্গে দেখা করতে আসে, মুখে দুঃখের ছাপ। বলে, তোমার বন্ধুর মৃত্যুর খবর শুনে সত্যিই খারাপ লাগছে। এরপর গ্যারি কম্পিউটার অন করে মাইলোর সামনে কিছু কোড দেখায়। সে জানায়, আমি অনেক দিন ধরে ডেটা ট্রান্সমিশন নিয়ে কাজ করছি,
কিন্তু পরের কথাটা শুনে মাইলো যেন স্তব্ধ হয়ে যায়। গ্যারি বলে, ডেটা ট্রান্সমিশন উন্নত করতে হলে শুধু কম্পিউটার না, স্যাটেলাইটকেও শক্তিশালী হতে হয়। মাইলোর মনে সঙ্গে সঙ্গে টেডির কথা ভেসে ওঠে। মৃত্যুর আগে টেডিও তো এক কথাই বলেছিল। তার মাথায় সন্দেহের ঝড় শুরু হয়। টেডির ঘরে পাওয়া সেই অপটিক্যাল ফাইবারটা কি গ্যারির 21 নাম্বার বিল্ডিংয়ের সাথেই যুক্ত? তাহলে কি গ্যারি সবাইকে গোপনে নজরদারি করছে? আর হতে পারে সেও কি টেডির মৃত্যুর পেছনে? এই চিন্তায় দিশেহারা মাইলো সোজা তার প্রেমিকা অ্যালিসের কাছে যায়। সব খুলে বলে। টেডি বলেছিল গ্যারি খুব দ্রুত লোক। তার স্ন্যাপ প্রজেক্ট সফল করতে ও কিছুতেই পিছপা হবে না। মনে হচ্ছে সে এখন সবার উপর নজর রাখছে। অ্যালিস হতবাক হয়ে জিজ্ঞেস করে, মানে গ্যারি কি সবার কম্পিউটার হ্যাক করে রেখেছে? মাইলো বলে, হয়তো তাই। না হলে এত তথ্য সে পায় কিভাবে? এমনকি 21 নম্বর বিল্ডিংয়ে সে আলাদা একটা সার্ভার রুম বানিয়েছে যেখানে মানুষের সব ডেটা সেভ হচ্ছে। এবার মাইলো সিদ্ধান্ত নেয়, সত্যটা জানতেই হবে। সে অ্যালিসকে নিয়ে একটা ছোট টাইম বোম তৈরি করে এবং সেটা নার্ভ কোম্পানির স্টোর রুমে সেট করে দেয়। পরের দিন মাইলো নিজের আইডি কার্ড ছাড়াই অফিসে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে। ঠিক তখনই বব নামে এক কর্মী তার জন্য নতুন আইডি বানাতে যাচ্ছিল। হঠাৎ স্টোর রুমে বিস্ফোরণ ঘটে। সবাই সেখানে ছুটে গেলে মাইলো সুযোগ নিয়ে ববের কম্পিউটার থেকে ভুয়া আইডি বানিয়ে ফেলে। এরপর সে সিসিটিভি সিস্টেম হ্যাক করে নিজের উপস্থিতির সব প্রমাণ মুছে দেয়। রাতে চুপিসারে সে সেই বিল্ডিংয়ে ঢোকে, কিন্তু অবাক হয়ে দেখে ভেতরে একটাও প্রমাণ নেই। আসলে গ্যারির সহকারী পিল আগেই জানতো মাইলো সেখানে আসবে, তাই সব কিছু সরিয়ে ফেলা হয়েছে। হতাশ মাইলো সেখান থেকে বেরিয়ে যায় এবং গ্যারির করা স্কুল প্রজেক্টের সামনে এসে দাঁড়ায়। সেখানে একটা মাউসের ডিজাইন তার চোখে পড়ে, অদ্ভুতভাবে স্যাটেলাইটের মতো আকৃতি। কৌতূহলবশত মাইলো ভেতরে ঢোকে, এক কম্পিউটারের সামনে বসে সেটি চালু করে। সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম তার চোখে পড়ে। সেখানে গ্যারির সহকারী পিলের নামে অনেক ফাইল আছে। ফাইলগুলো খুলতেই মাইলো দেখতে পায় গ্যারি যেসব প্রোগ্রাম এতদিন নিজের বলে দাবি করছিল সবই আসলে অন্যদের কাছ থেকে চুরি করা কোড। আরও গভীরে ঢুকে সেখানেই মাইলো দেখতে পায় টেডির প্রোফাইল, এমনকি নিজের নামও। আরও খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় অ্যালিসের ফাইল। খুলতেই চমকে ওঠে, তার আসল নাম রেবেকা পল। কখনো সে ড্রাগ ট্রাফিকিং মামলায় গ্রেপ্তার হয়েছিল, পরে ND-47 প্রকল্পের নাম করে মুক্তি পায়। মাইলো এবার ND-47 নামের আরেকটি ফাইল খোলে। সেখানে দেখা যায় দুই ব্যক্তি, এরাই ছিল টেডির হত্যাকারী, আর ওরাই দেয়ালে লিখেছিল ডাইজিং শব্দটা। মাইলো সেই ডাইজিং ফাইলটা খুলে বের করে, দেখতে পায় ফাইলটা ডিলিট করা। সে কম্পিউটারের রিকভারি অপশন থেকে সেটি ফিরিয়ে আনে, আর ভিডিওটা চালাতেই দেখা যায় টেডির মৃত্যুর দিন স্টিং নামের লোকটিও সেখানে উপস্থিত ছিল। ঠিক তখনই ঘরে প্রবেশ করে পিল। মাইলো লুকিয়ে পড়ে, আর হঠাৎ তার নজরে পড়ে এক ডিস্ক, যার ভেতরে গ্যারির অপরাধের সব প্রমাণ জমা ছিল। সে কোনো রকমে পালিয়ে গিয়ে দেখা করে বার্টনের সাথে, কিন্তু বার্টন ব্যস্ত থাকায় মাইলোকে অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময় তার চোখে পড়ে একটা ছবি, বার্টনের গায়ে ND-47 প্রিন্ট করা শার্ট। সঙ্গে সঙ্গে মাইলো বুঝে যায় বার্টনও গ্যারির লোক। এক মুহূর্তের দেরি না করে সে সেখান থেকে পালিয়ে যায়। পিল অ্যালিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মাইলো কেন বার্টনের কাছে গেল? কিন্তু অ্যালিস কিছুই জানতো না। এরপর মাইলো অ্যালিসকে 21 নম্বর বিল্ডিং সম্পর্কেও কিছু না বলে লিসাকে পুরো ঘটনা খুলে বলে। লিসা অবাক হয়ে যায়, কিন্তু তারপর সে মাইলোর পাশে দাঁড়ায় সাহায্য করতে। লিসা মাইলোর কাছে বলে, গ্যারি চাইছে স্নাপ তৈরি করতে, আর এই প্রজেক্টটাই আমাদের সুযোগ। এখানে আমরা তার সমস্ত অপরাধের রেকর্ড পাবলিক করতে পারবো। মাইলো জানায়, স্নাপসে লগ ইন করতে আমাদের গ্যারির স্যাটেলাইটের IP অ্যাড্রেস লাগবে, কিন্তু তা তো অফিসের বাইরে পাওয়া যাবে না। পরের দিন দেখা যায় গ্যারি স্নাপস রিলিজের জন্য একটি পার্টির আয়োজন করেছে। মাইলো অ্যালিসকে জানায়, আর তারা সেই পার্টিতে ঢোকে। সবাই ব্যস্ত হয়ে যাওয়ার ফাঁকে মাইলো গ্যারির অফিসে প্রবেশ করে এবং প্রয়োজনীয় IP অ্যাড্রেস সংগ্রহ করে। কয়েকদিন পরে এলিস মাইলোর জন্য রাতের খাবার নিয়ে আসে।
মাইলো আগে থেকেই সন্দেহে থাকে, তাই নিজে পরীক্ষা করে। খাওয়ার সময় সে অ্যালিসকে তার আসল নাম ধরে ডাকতে শুরু করে, রেবেকা পল। এরপর মাইলো তাকে পুরো সত্যটা খুলে বলে। মাইলো স্নাপসের একটি কপি তৈরি করে, তারপর আরও তথ্য সংগ্রহ করতে অফিসে যায়। সিকিউরিটি ইনচার্জ তাকে ধরে ফেললেও মাইলো শান্তভাবে বুঝিয়ে দেয় গ্যারি একজন অপরাধী। অবশেষে সিকিউরিটি ইনচার্জও মাইলোর পাশে দাঁড়ায়। মাইলো লিসাকে নিয়ে ব্রাইনের টিভি চ্যানেলের অফিসে যায়। এখান থেকে সে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। এই সময় পিল সব কিছু লক্ষ্য করছে এবং তা গ্যারিকে জানায়। গ্যারি সকল স্যাটেলাইট বন্ধ করার সিদ্ধান্ত নেয় এক এক করে, কিন্তু মাইলো দেরি না করে চেষ্টা চালায়। শেষমেশ সৌভাগ্যক্রমে একটি স্যাটেলাইটে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। গ্যারির সমস্ত অপকর্মের তথ্য পাবলিশ করে। সব রেকর্ড পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। গ্যারি হতবাক, বুঝতেই পারছে না কিভাবে সব কিছু প্রকাশ হলো। তখনই প্রকাশ হয় মাইলো অ্যালিসকে তার আসল নাম দিয়ে ডেকে সাহায্য করেছিল। ফলে গ্যারির সব অপরাধ প্রমাণসহ ধরা পড়ে। মানুষের তথ্য চুরি, হত্যাসহ অন্যান্য অপরাধ। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এইভাবেই গল্পের সমাপ্তি ঘটে।